হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জুলাই মাসে যে যুবকেষ্টি ম্যাগাজিনে ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট আছে, সেই প্র্যাকটিস সেট থেকে অঙ্কের সমাধান করাতে। তো আজকের ক্লাসে আমরা যুবকেষ্টি ম্যাগাজিন থেকে ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করাবো। ঠিক আছে, ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি এই যুবকেষ্টি পত্রিকাটা পুরো। তোমরা একবার প্রথমে মক টেস্ট দেবে, তারপর আমার ক্লাসের ভিডিওগুলো দেখবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, কোনো ব্যবসাতে বি বিনিয়োগের অনুপাতের পরিমাণ 3.2 যদি মোট লভ্যাংশের 5% দান করার পর এ 8,550 টাকা পায়, তবে মোট লভ্যাংশ কত টাকা? তাহলে এ এবং বি এর যে মোট বিনিয়োগের রেশিও বলা আছে 3:2, যেটা বিনিয়োগের রেশিও যদি টাইম সেটা উল্লেখ করা না থাকে তাহলে সেটাই হয়ে যায় আমাদের প্রফিটের রেশিও, অর্থাৎ 3:2 সেটাই হয়ে গেল আমাদের কি প্রফিটের রেশিও। এবার মোট লভ্যাংশ ধরে নিলাম হচ্ছে কত, টোটাল লভ্যাংশ টোটাল প্রফিট বা মোট লভ্যাংশ ধরে নিলাম হচ্ছে 100। মধ্যে 5% তারা দান করে দিয়েছে, তাহলে তাদের কাছে আর বাকি আছে কত, 95 ইউনিট এই টাকা, মানে মোট লাভটা হচ্ছে 95 ইউনিট টাকা তাদের কাছে আর পড়ে আছে। ঠিক আছে, এই 95 ইউনিট টাকা এ ও বি এর মধ্যে ভাগ হবে, এ ও বি এর মধ্যে ভাগ হবে এই 95 ইউনিট টাকাটা। তাহলে এ কত টাকা পাচ্ছে, তাহলে টোটাল কত এ আর বি এর মধ্যে, এখানে অনুপাতের ক্ষেত্রে দেখছি 3 আর 2 5 ইউনিট টাকা আছে, আর এখানে আছে 10% দান করার পর 95 ইউনিট টাকা। তাহলে 5 ইউনিটের ভ্যালুই কত, 95। 1 ইউনিটের ভ্যালু কত, 5 19 95। ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু 19। তাহলে এখানে এ এর কাছে এত টাকা আছে, তাহলে আমরা এর লভ্যাংশটা বের করব। তাহলে এর লভ্যাংশ কত আছে, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 × 19, আমরা গুণটা করব না এখন। ঠিক আছে, এর লভ্যাংশ হচ্ছে 3 × 19, কিন্তু এখানে বলা আছে 8,550 টাকা। তাহলে এখানে 3 × 19, এই 3 × 19-এর ভ্যালু কত, 8,550 টাকা। 3 দিয়ে কাটো, 3 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, 3 8 24, 3 5 15 0, 19 দুগুণে 38, অর্থাৎ 19 × 19 5 19 95, এদিকে 0। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 150। এখানে টোটাল প্রফিট কত ধরেছিলাম, 100 ধরেছিলাম। তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু 150 হলো, 150 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এদিকে হবে গণিত 100 সমান হচ্ছে কত, 15,000 টাকা হয়ে যাবে টোটাল প্রফিট। 15,000 টাকা, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। কোনো দোকানদার ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেন এবং 20% লাভ করেন। যদি কোনো দ্রব্যের ধার্য মূল্য 800 টাকা হয়ে থাকে, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধার্য মূল্যের ওপর 10% ছাড় দেওয়ার পরেও তার 20% লাভ হয়। ঠিক আছে, তাহলে প্রথমে 10% ধার্য মূল্য এখানে বলাই আছে 800 টাকা। ধার্য মূল্য মানে হচ্ছে যেটাকে মার্কেট প্রাইস বলা হয়, যে 800 টাকা কি ধার্য মূল্য বলা আছে। 10% ছাড় দিয়েছে মানে নিশ্চয়ই 90/100 টাকায় বিক্রি করেছে। তাহলে এদিকে বিক্রয় মূল্য কত হচ্ছে, 8 9 72, 720 টাকা। এই 800 টাকার 10% ছাড় দিয়ে বিক্রি করেছে মানে 720 টাকায় বিক্রি করেছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য। এবার তবুও তার 20% লাভ থাকে। 20% লাভ কথাটার অর্থ হচ্ছে যদি তার ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 20% লাভ মানে 120 টাকা। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা, কিন্তু এখানে বিক্রয় মূল্য বলা আছে 720 টাকা। তাহলে 120 ইউনিটের ভ্যালু কত, 120 ইউনিটের ভ্যালু হচ্ছে 720। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। তাহলে ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 6 × 100 সমান হচ্ছে 600 টাকা। তাহলে ক্রয় মূল্য কত টাকা হবে, 600 টাকা হয়ে যাবে, এটার আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 3, যদি 5টি টিকটিকি 5টি ফড়িং 5 মিনিটে ধরতে পারে, তবে 100টি টিকটিকি 100 মিনিটে কত ফড়িং ধরতে পারবে? তাহলে এখানে আমরা M1 D1 এর ফর্মুলা অ্যাপ্লাই করব। তলায় আমরা কি জানি, W1 থাকে, যে M1 D1 T1/W1। M মানে ম্যান, D মানে দিন, T মানে টাইম সময়, আর W1 মানে হচ্ছে ওয়ার্ক। এটা ইকুয়াল টু M2 D2 T2/W2 থাকে। তো এখানে 5টা টিকটিকি সেটা আমরা ম্যানের জায়গায় লিখব। এবার 5টা ফড়িং ধরছে, এই যে 5টা ফড়িং ধরা সেটা হচ্ছে তার ওয়ার্ক। 5টা টিকটিকির কাজ কি, 5টা ফড়িং ধরা, তাহলে এটা আমাদের ওয়ার্কের মধ্যে পড়বে। তাহলে তলায় 5, কত মিনিটে ধরছে, 5 মিনিটে। এটা সমান কি 100টি টিকটিকি 100 মিনিটে কতটা ফড়িং ধরবে, ধরলাম যে xটি ফড়িং ধরবে। কাটাকুটি করো, 5 5 25, 4 25 100, তাহলে এদিকে 4 5 20, তাহলে x = কত হবে, তাহলে 4 5 20 আর এদিকে দুটো শূন্য অর্থাৎ 2000।
তাহলে 100টি টিকটিকি 100 মিনিটে 2000টি কিন্তু ফড়িং ধরবে, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। এ একটা কাজ 24 দিনে করতে পারে, বি ওই কাজটা 16 দিনে করতে পারে, সি এর সাহায্য নিয়ে তারা কাজটি 14 দিনে শেষ করলে সি একা কাজটি কত দিনে করবে। তাহলে এ একটা কাজ কত দিনে করছে, এ একটা কাজ 24 দিনে কাজটা করছে, বি কাজটা করছে কত দিনে, বি কাজটা করছে 16 দিনে, আর সি কাজটা করছে কত দিনে, 4 দিনে। সিকে সাহায্য নিয়েছে, মানে সি এর তারা সাহায্য নিয়েছে, তাহলে এ আর বি তো কাজ করছেই, এ প্লাস বি তো কাজ করছিল, তার সাথে কি সিকে সাহায্যের জন্য নিয়েছে। তাহলে এখানে সাহায্য যখন বলবে তখন এরকম করে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। কত দিনে করছে, সি এর সাহায্য নিয়ে তারা 4 দিনে কাজটা কমপ্লিট করছে। 24, 16, 4-এর লসাগু কত হবে, 48 ইউনিট। 48 ইউনিট হলে এ এর এফিসিয়েন্সি কত হবে, 24 দুগুণে 48, আর 3 16 48, আর 4 12 48। এ আর বি মিলে কত ইউনিট কাজ করছে, 3 আর 2 5 ইউনিট কাজ করছে। সি নিশ্চয়ই 7 ইউনিট কাজ করবে, কারণ 5 আর 7 যোগ করেই এখানে আমাদের 12 হবে, ঠিক আছে। তাহলে এখানে সি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 7 ইউনিট। 7 ইউনিট করে এই 48-এর ইউনিটের কাজটা বলা আছে সি একা কত দিনে কাজটা কমপ্লিট করবে। সি এর এফিসিয়েন্সি কত পেলাম, 7 ইউনিট। 7 ইউনিট করে এই 48-এর ইউনিটের কাজটা তার এতদিন সময় লাগবে, যে 48/7 এই দিন সময় লাগবে, ঠিক আছে। এই অপশানগুলো একটু ভুল আছে, এখানে হয়তো 48/7টা দেয়নি। অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে 48/7 দিন সময় লাগবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 6075 বর্গমিটার হয়, তবে দৈর্ঘ্য কত। দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ঠিক আছে। লেন্থটা কি, প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি এক্স হয় তাহলে এর 3 গুণ কত হবে, 3x হবে। এবার ক্ষেত্রফল বলা আছে, এটা বলা আছে ক্ষেত্রফল, আর এখানে আমরা ক্ষেত্রফলের ফর্মুলা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে 3x গণিত x, এটা সমান কত, এটা সমান বলা আছে 6075। তাহলে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6 0, 3 দুগুণে 6, 3 5 15, 2025। তাহলে x গণিত x অর্থাৎ x এর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 2025। স্কোয়ার উঠে কি হয়, স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে 2025টা বাইরে বেরিয়ে এসে কত হবে, 45, মানে 45-এর স্কোয়ার আমাদের 2025 হয়, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম 45। এবার এখানে আমাদের কি চেয়েছে, যে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা আমরা পেয়েছি কত, 3x। তাহলে 3 × x, 3 × x, এক্সের ভ্যালু কত, 45। তাহলে এদিকে কত, 3 5 15, 5 আর 3 4 12 আর 1 13, 135। 135 মিটার হয়ে যাবে, এইটার আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এখানে আমাদের অপশান সিতে মনে হয়েছিল 135 মিটারটা, এই সি আর ডি অপশানটা নেওয়া হয়নি, 135 মিটার এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো যাত্রাপথের 30 কিমি 6 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এবং বাকি 40 কিমি 5 ঘন্টায় গেলে 40 কিমি 5 ঘন্টায় গেলে ওই ভ্রমণের গড় গতিবেগ কত ছিল। তাহলে গড় গতিবেগ অর্থাৎ অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, যে স্পিড ইকুয়াল টু কি, ডিস্ট্যান্স বাই হচ্ছে সময়, ডিস্ট্যান্স বাই সময়। তাহলে ডিস্ট্যান্সটা কত আছে, এদিকে হচ্ছে আমাদের 30 কিলোমিটার আর এদিকে হচ্ছে 40 কিলোমিটার, টোটাল হচ্ছে 70 কিলোমিটার ডিস্ট্যান্স। এবার টাইমটা দেখো, প্রথমটার টাইমটা কত, এটার টাইমটা আমাদের বের করতে হবে। টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে, 30 কিলোমিটার, গতিবেগ কত আছে, 6 আছে। তাহলে এদিকে কত, 5 ঘন্টা টাইম, আর এদিকে টাইম বলা আছে 5 ঘন্টা। তাহলে এদিকেও 5 ঘন্টা, এদিকেও 5 ঘন্টা, টোটাল হচ্ছে 10 ঘন্টা টাইম, ঠিক আছে। তাহলে এদিকে এই 0 0 তো কাটাই যাবে, তাহলে 7 ঘন্টা এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে 7 কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। যে ওপরে আমরা লিখলাম ডিস্ট্যান্স আর নিচে সময়, দুটোর সময়। তাহলে প্রথমটার 5 ঘন্টা লেগেছে বের করলাম, আর এদিকে তো 5 ঘন্টা বলাই আছে, তাহলে 5 আর 5 10 ঘন্টা। তাহলে এখানে ডিস্ট্যান্স বাই সময় সমান হচ্ছে, কাটাকুটি করে কত পেলাম, 7 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশান বি রাইট অ্যান্সার। রাজীবের বয়স 15 বছর পরে 5 বছর আগের বয়সের 5 গুণ। রাজীবের বর্তমান বয়স কত। তাহলে এখানে প্রেজেন্ট বয়স লিখলাম, আগে বললে ওপরে লিখব, পরে বললে নিচে লিখব। এবার প্রথমে বলা আছে 15 বছর পরে, তাহলে এখানে 15 বছর পরে লিখলাম। 5 বছর আগের তুলনায়, তাহলে 5 বছর আগের বয়সের 5 গুণ। 5 বছর আগের বয়স যদি এক্স হয়, 5 বছর আগের বয়স যদি এক্স হয়, তাহলে এর 5 গুণ হবে 15 বছর পরে, ঠিক আছে, 5x হবে। এবার দেখো
তাহলে এই রাজীবের বয়সটা প্রেজেন্টে কত হবে, এই প্রেজেন্টে তাহলে এই 5 বছর আগে যদি তার এক্স বছর হয় তাহলে 5 বছর পরে তার কত হবে, এক্স প্লাস 5 হবে। আর এদিক থেকে যদি আমরা দেখি যে 5 বছর পরে যদি তার বয়স 5x হয় তাহলে 5 বছর আগে কত হবে, তাহলে 5x মাইনাস 15। ঠিক আছে, কি করলাম যে এখানে 5 বছর আগে এর বয়স বলা আছে কি এক্স বছর, তাহলে 5 বছর পরে কি হবে, এক্স প্লাস 5 হবে। এবার 5 বছর পরে এর বলা আছে রাজীবের বয়স 5x, তাহলে 15 বছর এই আগে কত হবে, তাহলে আগে বললে মাইনাস, পরে বললে প্লাস। তাহলে এটার আমাদের পরে বলা আছে তাহলে আগে আনতে হবে, তাহলে মাইনাস করলাম। এটা আমাদের আগে বলা আছে পরে আনতে হবে, এটা আমরা প্লাস করলাম। এটাও রাজীবের বর্তমান বয়স, এটাও রাজীবের বর্তমান বয়স, তাহলে এটা এই একই, এটাও যেটা রাজীবের বয়স এটাও রাজীবের বয়স, তাহলে সমান হবে। এক্সগুলোকে একদিকে নিয়ে চলে এসো, তাহলে 5x তো ছিল প্লাস এক্সটা সমানের দিকে গেলে মাইনাস এক্স হয়ে যাবে। এদিকে 5টা তো পড়ে ছিল আর মাইনাস 15টা সমানের এদিকে গেলে প্লাস 15 হয়ে যাবে। তাহলে এদিকে হচ্ছে কত 4x, এটা ইকুয়াল টু হচ্ছে কত 20। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 5, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম 5 পেলাম। এবার এখানে বলা আছে কি রাজীবের বর্তমান বয়স, এটা নিতে পারো কিংবা এটা নিতে পারো, এক্সের মান পুট করে নিলে অ্যান্সার চলে আসবে। তো আমরা সহজটাকেই নেব, তাহলে এক্স প্লাস 5, তাহলে 5 প্লাস 5, এক্সের ভ্যালু 5, 5 প্লাস 5 সমান হচ্ছে কত 10 বছর হয়ে যাবে আমাদের এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, 10 বছর হয়ে যাবে রাজীবের বর্তমান বয়স। এ অনুপাত বি অনুপাত সি 2 অনুপাত 3 অনুপাত 4 হলে এ বাই বি, বি বাই সি, সি বাই এ সমান কত হবে। তাহলে এখানে এর ভ্যালু হচ্ছে 2, যার সামনে যেটা থাকবে সেটা তার ভ্যালু, বি এর ভ্যালু হচ্ছে 3 আর সি এর ভ্যালু হচ্ছে কত 4। তাহলে এ বাই বি, তাহলে এ এর ভ্যালু কত 2 আছে, বি হচ্ছে 3, তাহলে 2/3 লিখলাম প্রথমে, সব অনুপাতে দেওয়া আছে। তারপরে কত বি বাই সি মানে 3/4, আর তারপরে কত আছে সি বাই এ অর্থাৎ 4/2। এই নিচে যেগুলো আছে হর সেগুলোর লসাগু করব, তাহলে 3 4 2 এর লসাগু হবে 12, তাহলে প্রতিটার সাথে আমরা কি করব 12 গুণ করব। তাহলে এটার সাথে 12 গুণ করলাম, এটার সাথে 12 আর এটার সাথে 12, 12 গুণ করলে 3 4 12, 4 2 এদিকে হচ্ছে 8, 4 3 12, 3 3 9, আর এদিকে হচ্ছে 6 2 12, 4 6 24, তাহলে 8 অনুপাত 9 অনুপাত 24। কোনো সংখ্যার 1/3 1/5 1/2 হলো 10, সংখ্যাটি কত। তাহলে হলো কমা এগুলো দেওয়া থাকলে কি হয় সমান হয়। তাহলে কোন সংখ্যার, তাহলে আমরা ধরলাম এক্স সংখ্যার, তাহলে এক্স সংখ্যার গুণ করা আছে মানে গুণ চিহ্ন, 1/3 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 1/5 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 1/2 সমান হচ্ছে 10। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে এদিকে নিচের টির সাথে কোনাকুনি গুণ করে দাও, তাহলে এদিকে 5 2 10, 10 100, 100 × 3 হচ্ছে 300, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 300 হয়ে যাবে, এটার আমাদের সঠিক অ্যান্সার। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি গাছকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি একটি 250 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। ট্রেনটি যখন কোনো একটা গাছকে বা কোনো একটা মানুষকে অতিক্রম করবে তখন সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। মানে এখানে সিম্পল ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, আর এখানে গাছকে যখন অতিক্রম করছে এত সেকেন্ডে, মানে সে এই টাইমেই সে নিজেকেও পার করবে। ঠিক আছে, তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার আর টাইম বলা আছে 12 সেকেন্ড। এখান থেকে ট্রেন স্পিডটা বের করতে পারবো, তাহলে স্পিড ইকুয়াল টু কি ডিস্ট্যান্স বাই সময়, তাহলে এদিকে হচ্ছে 150 বাই সময় হচ্ছে কত 12 সেকেন্ড। তাহলে 3 দিয়ে কাটা দাও 4, 3 দিয়ে কাটা দাও 50, 2 দিয়ে কাটা দাও 25, 2 দিয়ে কাটা দাও 2, 25/2 এটা হচ্ছে ট্রেন স্পিড। ঠিক আছে, এবার ওই ট্রেনটাই 250 মিটার একটা প্ল্যাটফর্মকে কত সেকেন্ড মানে কত সময় নেয় অতিক্রম করতে। ঠিক আছে, তাহলে এবার টাইম বের করতে বলা আছে, তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো এখানে আমরা তো ট্রেনের গতিবেগ পেয়েছি, এবার দূরত্ব যখন লম্বা কিছু দেওয়া থাকবে, যেমন ট্রেনটা একটা লম্বা, এবার প্ল্যাটফর্মও কিন্তু একটা লম্বা। ঠিক আছে, যদি সেতু বলা থাকতো সেটাও লম্বা হতো, তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা হয়ে যাবে কি ওই এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এদিকে 300 400 এটা হয়ে গেল 400 মিটার টোটাল ডিস্টেন্স, বাই স্পিড হচ্ছে 25/2, বাই 2টা উল্টে আবার উপরে চলে যাবে, 16 25 400 হয়, তাহলে 16 2 32 সেকেন্ড, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 32 সেকেন্ড। এক ব্যাপারী টাকায় 20টি ও টাকায় 30টি
দামের সমান সংখ্যা কমলালেবু কিনে সেগুলিকে একসঙ্গে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তাহলে কুড়িটির দাম হচ্ছে মানে টাকায় 20টি, মানে কুড়িটি কী কিনেছে কমলালেবু, মানে 20টি কমলালেবু কিনেছে 1 টাকায়। তাহলে একটা কমলালেবু কত টাকায় কিনবে, 1/20 টাকায় কিনবে। ঠিক আছে, একটা কমলালেবু, এদিকে একটা কমলালেবু কিনছে 1/20 টাকায়। এদিকে আবার একটা কমলালেবু আর একটা কি টাকায় 30টি, মানে 2 প্রকার সে কিনেছে। তাহলে 30টির দাম 1 টাকা, তাহলে একটার দাম কত, 1/30 টাকা। ঠিক আছে, তাহলে এদিকে একটা কমলালেবু কিনেছে 1/20 টাকায়, আর এদিকে একটা কমলালেবু আর এক প্রকার কিনেছে 1/30 টাকায়। তাহলে দুটো কমলালেবু সে কত টাকায় কিনেছে, তাহলে 1/20 প্লাস 1/30, এই টাকাটায় দুটো কমলালেবু কিনেছে। তাহলে এদিকে 60 হয়ে যাবে লসাগু, তাহলে ওপরে 60কে 20 দিয়ে ভাগ করলে 3, আর এদিকে 30কে 60 দিয়ে ভাগ করলে 60কে 30 দিয়ে ভাগ করলে 2, 3 আর 2 যোগ করলে 5 হবে। তাহলে এদিকে কত হচ্ছে, দুটোর দাম হচ্ছে 5/60, এটা দিয়ে কাটা দিলে 1/12। তাহলে একটা কমলালেবুর দাম কত, তাহলে এদিকে কত হবে, এই 2টা তলায় চলে আসে, একের ওপরে যেটা হয় সেটা তলায় চলে আসে, তাহলে 1/12 গণিত 2। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি, সিপি। প্রথমে ক্রয় মূল্য বলা আছে, তাহলে এখানে ক্রয় মূল্য হয়ে গেল কত, এখানে আমরা লিখে রাখছি যে ক্রয় মূল্য হয়ে গেল 1/24 টাকা। বিক্রি করছে কত টাকায়, টাকায় 25টি দামে বিক্রয় করছে, টাকায় 25টি, মানে 25টির দাম 1 টাকা, তাহলে একটার দাম কত, 1/25 টাকা। এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এবার এখান থেকে আমাদের এই যদি অনুপাত করি সেটাকে কী হয়, কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে একটা হলো 25/24, যে 25 টাকায় মানে 25-এর সাথে 1 গুণ করে এদিকে 25 হলো, 24-এর সাথে 1 গুণ করে 24 হলো। তাহলে 25 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করছে, মানে 1 টাকা তার ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে লাভ তো অপশান হবে না, 1 টাকা তার ক্ষতি হচ্ছে। তাহলে এবার পার্সেন্টেজ ক্ষতি বের করো, তাহলে লস, তাহলে ওপরে লস, তলায় ক্রয় মূল্য 25 ইন্টু 100, তাহলে 4/25 100 সমান কত, 4% কিন্তু লস হচ্ছে। ঠিক আছে, 4% ক্ষতি, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বৃত্তের পরিধি ব্যাসার্ধের পার্থক্য 74 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। বৃত্তের পরিধির ফর্মুলা কি, 2πr, আর এদিকে ব্যাসার্ধ মানে হচ্ছে r, এটা ইকুয়াল টু কত বলা আছে, 74 বলা আছে। আর যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে, এদিকে 2π পড়ে থাকছে আর এদিকে আমাদের 1 পড়ে থাকছে। ঠিক আছে, এইটা ইকুয়াল টু হচ্ছে 74। এইটাকে আমি এই সাইডে একটু সলভ করছি, যে 2π মাইনাস 1। ঠিক আছে, 2π মানে কি, পাই মানে হচ্ছে 22/7 মাইনাস 1, তাহলে এদিকে ওপরে কত, 44/7 মাইনাস 1, তাহলে এদিকে 7, ওপরে 44 মাইনাস 7, তারপরে এদিকে কত হচ্ছে 37/7। ঠিক আছে, এটাকে সলভ করে পেলাম কত, 37/7, তাহলে আর গণিত 37/7, এটা ইকুয়াল টু কত, 74। তাহলে আর ইকুয়াল টু কত হবে, তাহলে 74, এই সমানের এদিকে এটা আনলে উল্টে যাবে, তাহলে ওপরে 37 তলায়, ওপরে 7 তলায় 37, 37 দুগুণে 74, তাহলে আর ইকুয়াল টু কত, 7 দুগুণে 14, তাহলে ব্যাসার্ধ পেলাম 14। বলেছে ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে πr², বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা, পাই মানে কি 22/7, আর স্কোয়ার মানে কত, 14 গণিত হচ্ছে 14, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, আর এই 22টাকে আমরা লিখতে পারি 2 গণিত 11, 28 দুগুণে 56 গণিত 11, তাহলে এদিকে 6, 5, 6, 11, 6, 616 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, বর্গ সেন্টিমিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার 616। দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:9, পরিধির অনুপাত, এটার স্কোয়ার করে দাও 4√3, এটা অপশান এ সঠিক অ্যান্সার। কী করে হচ্ছে দেখো, প্রথমে ক্ষেত্রফলের অনুপাত বলা আছে, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, πr², এটা ইকুয়াল টু 16 বলা আছে, আর আরেকটা বলা আছে কি, পাই, এটাকে ছোট হাতের r² ধরি, এটা ইকুয়াল টু 9 বলা আছে। অনুপাতের ক্ষেত্রে এই পাই তো কাটাই যাবে, স্কোয়ার উঠে এদিকে রুট হবে, আর এদিকেও স্কোয়ার উঠে এদিকে রুট হবে, তাহলে ব্যাসার্ধ কত পেলাম, এটা 4, আর এর ব্যাসার্ধ কত পেলাম, 3 পেলাম। এদের পরিধির রেশিও চেয়েছে, তাহলে এখানে 2πr, আর এদিকে হচ্ছে 2πr, এটা হচ্ছে আমাদের পরিধির রেশিও। এই অনুপাতের ক্ষেত্রে 2π তো কাটাই যাবে, তাহলে আর এর ভ্যালু এখানে 4, আর এদিকে আর এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 4:3, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ, তাহলে 120 সংখ্যাটি 90-এর কত শতাংশ, ধরলাম x শতাংশ, তাহলে x/100,
ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 120 তো ছিল, এখানে 90/100 সমানের এদিকে কি গেলে কি হবে, তাহলে ওপরে 100 তলায় কি হবে 90 হবে। তাহলে এদিকে 0 0 কাটা দাও, 3 3 9, 3 দিয়ে 400, 400/3, 3 13 39, 10 মানে 133 পূর্ণ ভাগশেষে 1 থাকছে, 133 পূর্ণ 1/3%, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবার এই সরলটা করতে হবে, তাহলে প্রথমে 13/63 এটাকে লিখলাম যে 13/63, ভাগটাকে যদি গুণ করি তাহলে উল্টে যায়, তাহলে ওপরে 104 আছে সেটা আমাদের কি হবে নিচে 104 হবে, আর নিচে 14 ছিল সেটা আমাদের ওপরে 14 হতো, গণিত ওপরে 52 তলায় হচ্ছে 19, 52 দুগুণে 104, 2 দিয়ে 7, 7 দিয়ে 7 9 63, তাহলে ওপরে 13 আর এদিকে কত 90 9 9 81 171, 13/171, অপশান বি সঠিক অ্যান্সার। একটি সমিতির 50 জন সভ্যের মধ্যে প্রথম 30 জনের গড় উচ্চতা 160 সেন্টিমিটার, অবশিষ্ট 20 জনের গড় উচ্চতা 165 সেন্টিমিটার, সমিতির সভ্যদের সামগ্রিক গড় উচ্চতা কত? 50 জন সভ্যের মধ্যে 30 জনের গড় উচ্চতা 160 বলা আছে, 30 জনের গড় বলা আছে 160, তাহলে মোট কত হবে, তাহলে মোট হবে 160 গুণিত 30, বাকি 20 জনের গড় উচ্চতা এত বলা আছে, তাহলে মোট কত হবে, তাহলে 165 গণিত হচ্ছে 20। এবার টোটাল আমাদের সামগ্রিক গড় চেয়েছে, তাহলে এটাকে যোগ করে আমাদের কি করতে হবে, টোটাল কতজন আছে 50 জন, 50 দিয়ে ভাগ করে দাও, মানে অ্যাভারেজ ইকুয়াল টু কি জানি সাম, অর্থাৎ যোগফল তলায় মানে যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে মোট হচ্ছে এটা, এদিকে মোট হচ্ছে এটা, তাহলে দুটোকে যোগফল করো, যোগফলকে সংখ্যা অর্থাৎ 50 দিয়ে ভাগ করে দাও, তাহলে এদিকে কত হচ্ছে, এদিকে হচ্ছে 300 লং 4800, 300 লং 48, আর এদিকে দুটো শূন্য 4800 প্লাস 0 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 3 হাতে থাকলো 1, 6 দুগুণে 12 13, 3 এদিকে 2 2 3300, তলায় কত, তলায় হচ্ছে 50, তাহলে এদিকে 4000 3000 7000, আর এদিকে হচ্ছে 81 8100, তলায় হচ্ছে 50, 500 লং 80, এদিকে 10 থাকছে 5 দুগুণে 10, 162 সেন্টিমিটার হয়ে যাবে সমগ্র সমিতির গড় উচ্চতা। 3000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যায় যোগ করলে সেটা 57 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে আমাদের কি করতে হবে, এই 3000কে 57 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 57কে যদি প্রথমে 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 5 7 35, 5 হাতে থাকলো 3, 5 5 25, আর 3 28, 285, 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 285, ভাগশেষ কত থাকছে, ভাগশেষ আমাদের 15 থাকছে, এদিক থেকে 150 নামলো, তাহলে এদিকে কত হচ্ছে 2 দিয়ে 3 দিয়ে 150 পার হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে হবে, 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 10 আর 1 হচ্ছে 11, তাহলে এদিকে হচ্ছে 6 2 36, এবার এই 36-এর সাথে কত যোগ করলে আমাদের সেটা 57 হবে, তাহলে এখানে আমরা কি করে ক্ষুদ্রতম সংখ্যা বের করার নিয়ম জানি যে এই 57-র সাথে 36টা আমাদের ডিফারেন্স দেখতে হবে, তাহলে 57-র সাথে 36-এর ডিফারেন্স কত হয়, ডিফারেন্স হচ্ছে কত 21 হচ্ছে ডিফারেন্স, তাহলে এই 21টা যদি আমরা যোগ করি 36-এর সাথে 21 যদি যোগ করি সেটা আমাদের কত হবে 57, তাহলে এটা আমাদের 1 দিয়ে তখন ভাগ চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত করলাম যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে, তাহলে মিনিমাম কিন্তু আমাদের আর 21 সংখ্যাটাকে যোগ করতে হবে, তবে সেই সংখ্যাটা 57 দ্বারা ভাগ যাবে। একটি চৌবাচ্চা এ নল দিয়ে 15 ঘন্টায় পূর্ণ হয়, তলদেশ ছিদ্র থাকার জন্য চৌবাচ্চাটি পূর্ণ হয় 20 ঘন্টায়, যদি চৌবাচ্চাটি পূর্ণ থাকে তবে তলদেশ ছিদ্র দিয়ে কতক্ষণে চৌবাচ্চাটা খালি হবে। এ নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়, আর ওই নলেরই আবার মানে ট্যাঙ্কটার তলদেশ ছিদ্র আছে, ঠিক আছে, তাহলে এ দ্বারা তো পূর্ণ হয়, আবার বি নল দ্বারা বেরিয়ে যাবে, ঠিক আছে, তাহলে সেটা তখন তার টাইম লাগবে 20 ঘন্টা, তাহলে 15 আর 20 লসাগু কত হবে 60 ইউনিট, 60 ইউনিট হলে এর ইফিসিয়েন্সি 4, বি এর ইফিসিয়েন্সি এদের দুজনের হবে 3, দুটো যখন নল থাকছে তখন ইফিসিয়েন্সি কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, এ নল তো পূর্ণ করছে 4 ইউনিট করে, নিশ্চয়ই বি নল 1 ইউনিট করে খালি করছে, তবেই তো এখানে 3 হবে, তাহলে
এই বিনল অর্থাৎ বিনল মানে কি, যেটা ছিদ্র থাকছে সেটাকে আমরা বি ধরেছি, তাহলে এই 1 ইউনিট করে কিন্তু ওই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের বলা আছে ওই খালি ছিদ্র দিয়ে কতক্ষণে খালি চৌবাচ্চাটা মানে চৌবাচ্চাটি খালি হবে। তাহলে টোটাল ট্যাঙ্কের এফিসিয়েন্সি হচ্ছে 60 ইউনিট, আর ছিদ্র দিয়ে জল বেরাচ্ছে 1 ইউনিট করে। তাহলে 1 ইউনিট করে এই 60 ইউনিটের ট্যাঙ্কটা খালি হতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 60 ঘন্টা সময় লাগবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে 60 কিলোমিটার বেগে গেল এবং 60 কিলোমিটার বেগে ফিরে এলো, সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? যখন ডিস্টেন্স একই থাকে, সে দেরাদুন থেকে দিল্লি গেল, আবার দিল্লি থেকে দেরাদুন গেল আর একটা বেগে, তাহলে এইরকম যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে তাহলে ফর্মুলা হবে 2xy বাই হচ্ছে কি x প্লাস ওয়াই। ঠিক আছে, 2 ইন্টু এক্সের ভ্যালু কত? 40 ইন্টু ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 60, আর এটার যোগফল হবে কত? 100। তাহলে এদিকে দুটো শূন্য কাটা গেল, 4 দুগুণে 8, 6 8 48, 48 কিলোমিটার প্রতি ঘন্টা, এটাই আমাদের হয়ে যাবে কি সঠিক অ্যান্সার। 72 লিটার মিশ্রণের সিরাপ ও জল 7:2 অনুপাতে আছে। এর সাথে কতখানি জল মেশালে সিরাপ ও জলের অনুপাত এত হবে? তাহলে এখানে সিরাপ আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে? 7:2 বলা আছে। টোটাল কত ইউনিট? 9 ইউনিট মিশ্রণ। 7 আর 2 হচ্ছে 9 ইউনিট মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে 72 লিটার মিশ্রণ। তাহলে 9 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 72। 1 ইউনিটের ভ্যালু কত? 8 9 72। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 8 হয় তাহলে এখানে 7 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 7 ইউনিটের ভ্যালু এখানে 8 গুণ করো, আর এখানে 2 ইউনিটের ভ্যালু কত হবে সেটা গুণ করো। তাহলে 7 8 56 হচ্ছে সিরাপ, আর 8 দুগুণে 16 হচ্ছে জল। এবার কতখানি জল মেশাতে হবে আমরা জানি না, ধরলাম x লিটার জল মেশাতে হবে। এবার মেশানোর পর যে সিরাপ আর জলের রেশিও হবে সেটা হবে 4:3 হবে। তাহলে এদিকে ওপরে 56, তলায় হচ্ছে কত? 16 প্লাস এক্স, এটা ইকুয়াল টু কত? ওপরে 4, তলায় হচ্ছে 3, 4 14 56, 3 14 42। ঠিক আছে, এটা ইকুয়াল টু 16 প্লাস এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 42 থেকে 16 মাইনাস করো, 6 6 12, অর্থাৎ 26 লিটার। ঠিক আছে, 26 লিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার। ক্রয় মূল্য শতকরা কত হারে বৃদ্ধি করলে কমিশন হিসেবে 10% দিয়েও বিক্রয় মূল্য 20% লাভ থাকবে? তাহলে কমিশন 10% দিয়েছে, কমিশন দেওয়া বা ছাড় দেওয়া একই কথা। ঠিক আছে, তাহলে এখানে মার্কেট প্রাইস যদি 100 টাকা লেখা থাকে তাহলে এখানে সে বিক্রি করবে কত টাকা? 10% কমিশন দিয়েছে মানে 90 টাকায় বিক্রি করবে, দিয়েও তার 20% লাভ থাকে বিক্রয় মূল্যে। 20% লাভ কথাটার অর্থ কি? যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখানে বিক্রয় মূল্য 120 টাকা, এখানে আছে 90 টাকা, তাহলে 120 ইউনিটের ভ্যালু কত? 120 ইউনিটের ভ্যালুই হচ্ছে 90। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু হবে 90, তলায় 120। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে? তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 100 ইউনিট, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে এখানে 90, তলায় হচ্ছে 120, গণিত হচ্ছে 100। এদিকে কাটা গেল 0 0, 3 দিয়ে কাটা দাও, 3 3 9, 3 দিয়ে কাটা দাও 4, 4 25 100, তাহলে 3 25 75। তাহলে 75 এটা পেয়ে গেলাম কি? আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। ঠিক আছে, 75 এটা আমরা পেয়ে গেলাম কি? ক্রয় মূল্য। সিপি 100 ইউনিটের মান বের করলাম, 75 পেলাম, সেটা হয়ে গেল ক্রয় মূল্য। এবার আমাদের মার্কেট প্রাইস কত আছে? মার্কেট প্রাইস হচ্ছে আমাদের 100 টাকা ছিল, আর ক্রয় মূল্য কত? কিনেছিল সে 75 টাকা। তাহলে এবার কি বলছে যে ক্রয় মূল্য কত টাকা বৃদ্ধি করতে হবে, যে তার 10% ছাড় দিয়েও 20% যেন লাভ হয়। তাহলে এখানে ক্রয় মূল্য 75 থেকে যদি 100-তে যায় তাহলে কত বৃদ্ধি করতে হবে? এখানে আমাদের 25 বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ইনক্রিজ করতে হবে কত? 25 টাকা ইনক্রিজ করতে হবে, 25 ইনক্রিজ করতে হবে। কত থেকে ইনক্রিজ করছো? 75 থেকে, তাহলে তলায় 75 ইন্টু কি? ইন্টু 100। 25 দিয়ে কাটো 3, তাহলে 100 তলায় 3, অর্থাৎ 33 3 99, এক ভাগশেষ থাকছে, ওপরে 1, তলায় 3, 33 পূর্ণ 1/3% কিন্তু ইনক্রিজ করতে হবে। একটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 504 এবং বালক বালিকার অনুপাত এত। যদি আরও 12 জন বালিকা নতুন ভর্তি হয় তবে বালক ও বালিকার অনুপাত কত? তাহলে এখানে বয়েজ আর গার্লসের যে রেশিও সেটা কত বলা আছে? 13:11 বলা আছে। ঠিক আছে, 13:11 বলা আছে। এবার টোটাল কত ইউনিট এখানে আছে ছাত্রছাত্রী? এখানে হচ্ছে 24 ইউনিট ছাত্রছাত্রী আছে, কিন্তু এখানে বলা আছে 504 জন। তাহলে 24 ইউনিটের ভ্যালু কত? 504। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 24 দুগুণে 48, 24 কে 24, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 21।
এক ইউনিটের ভ্যালু 21 হলে এখানে 13 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 21 গুণ করতে হবে। এখানে গার্লস কতটা হবে, তাহলে এটার সাথে 21 গুণ করতে হবে। তাহলে এখানে 13 গণিত 21 এটাকে আমরা রাখছি, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের গুণ করতে হবে। তাহলে এই 11কে 21 দিয়ে গুণ করলে কত হবে, 1 2 1 3 2 231। গার্লস আমাদের কি বলা আছে, 12 জন বৃদ্ধি করছে, বালিকা নতুন ভর্তি হয়েছে 12 জন। তাহলে প্রথমে গার্লস কত ছিল, 231 জন, এবার 12 জন ভর্তি হলো, তাহলে কত হবে, এদিকে 3 4 2 243 জন। এটাকে আমি গুণ করছি না, কারণ বয়স তো একই থাকবে, গার্লস ভর্তি হয়েছে তাই গার্লস অ্যাড হবে। যদি ছেড়ে চলে যেত 12 জন মহিলা বালিকা, তখন আমরা মাইনাস করতাম, ভর্তি হয়েছে নতুন তাই অ্যাড করলাম। এবার এটাকে আমরা একটু কাটাকুটি করব, 3 দিয়ে কাটা দাও, 3 7 21, 3 দিয়ে কাটা দাও, 3 7 21, 3 দিয়ে কাটা দাও, 3 8 24 1। তাহলে এদিকে 7 13 91, তাহলে বয়েজ হচ্ছে 91 আর এদিকে গার্লস হচ্ছে 81, তাহলে 91 অনুপাত 81 এটাই হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। একটি বালি ভর্তি বাক্সের ওজন 8.5 কিলোগ্রাম, যখন অর্ধপূর্ণ তখন এর ওজন এত কিলোগ্রাম হয়, তাহলে শূন্য বাক্সটির ওজন কত। পুরো ভর্তি মানে 1 ইউনিট, ঠিক আছে, অর্ধেক মানে হচ্ছে হাফ, এটা মনে রাখবে। 1 ইউনিটের ভ্যালু বলা আছে 8.5, যখন অর্ধেক হচ্ছে অর্থাৎ হাফ হচ্ছে তখন কত হচ্ছে, 5.5 বলা আছে। তাহলে এটার ডিফারেন্সটা দেখো, তাহলে এখানে আর বাকিটা কতটা আছে, তাহলে 1 - 1, তাহলে এদিকেও যদি 8.5 থেকে যদি 5.5 মাইনাস করি, তাহলে এদিকে 1 থেকে 1/2 মাইনাস করলে এদিকে হাফ পড়ে থাকবে, আর এদিকে কত, তাহলে আর এই হাফ যে অর্ধপূর্ণ আছে তার ওজন হবে কত, 3 কেজি হবে, ঠিক আছে, এদিকে 3 কেজি হবে। এবার এখানে দেখো বলা আছে অর্ধপূর্ণ এর ওজন 5.5, মানে কি অর্ধপূর্ণ প্লাস বাক্সের যে ওজন সেটা কত, 5.5। তার মধ্যে অর্ধেকের ওজন কত, 3 কেজি বলা আছে, তাহলে অর্ধেক হচ্ছে 3 কেজি প্লাস বাক্স, এটা ইকুয়াল টু 5.5। তাহলে শুধু বাক্সের ওজন কত হবে, তাহলে 5.5 প্লাস 3টা সমানের এদিকে গেলে -3, তাহলে এদিকে হবে 2.5। তাহলে শুধুমাত্র যে বাক্সের ওজন সেটা হবে 2.5 কিলোগ্রাম। কোনো পরীক্ষায় 62% পরীক্ষার্থী অঙ্কে ফেল করে, 52% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 22% দুটি বিষয়ে ফেল করে, 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। প্রথমে দেখতে হবে আমাদের এখানে কি বলা আছে, দুটো বিষয়ে মানে অল সাবজেক্টে পাস করছে বলা আছে, ঠিক আছে। প্রথমে 62% অঙ্কে ফেল করছে, তাহলে ম্যাথ কত, 62% যদি ফেল করে তাহলে পাস করবে কতটা, পাসটা আমরা সবসময় বের করব। তাহলে 8 এ 70, তাহলে এখানে কত হচ্ছে 38, 38। এবার এখানে কি বলা আছে, তাহলে এই 62% যদি মানে মোট পরীক্ষার্থীর সংখ্যা আমরা 100 ধরলাম, ঠিক আছে, মোট পরীক্ষার্থীর সংখ্যা 100 ধরলাম, 100-র মধ্যে 62% ফেল করেছে, তাহলে পাস করেছে হচ্ছে 38%। বা ইংরেজিতে পাস করা বলা আছে, তাহলে এখানে ইংলিশে কি বলা আছে, পাস বলা আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম পাস। ফেল বলা থাকলে সেটাকে পাসে কনভার্ট করতাম। তাহলে ম্যাথ আর ইংলিশ মিলে কত হচ্ছে, 50 30 80 90 নম্বর সে পাস, মানে 90 হচ্ছে যোগ করে। এবার 22% কি অল সাবজেক্টে দুটো বিষয়েই ফেল করেছে, তাহলে অল সাবজেক্টে কি কতজন পাস করেছে, তাহলে 8 এ 30, তাহলে এখানে 78 জন কিন্তু কি করেছে, পাস করেছে। যদি 22% ফেল করে তাহলে 78% পাস করবে। সেই অল সাবজেক্টটা আমরা কি করব, মাইনাস করব। মাইনাস কেন করছি, কারণ এই ম্যাথ আর ইংলিশ সেই এই অল সাবজেক্টের মধ্যেও ম্যাথ আর ইংলিশ আছে, যদি আমরা মাইনাস না করি ম্যাথ আর ইংলিশটা তখন ডবল হয়ে যাবে। তাহলে 8 আর 2 হচ্ছে 10, 7 আর 8 12 ইউনিট, ঠিক আছে। তাহলে এখানে 12 ইউনিট দুটো বিষয়েই কিন্তু পাস করেছে, কিন্তু এখানে বলা আছে 108 জন পরীক্ষার্থী দুটি বিষয়ে পাস করেছে, তাহলে এখানে 12 জন আর এখানে পেলাম 108 জন, তাহলে 12 ইউনিটের ভ্যালু কত, 108। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 9 12 108, 1 ইউনিটের ভ্যালু 9, তাহলে মোট পরীক্ষার্থী 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে 9 × 100 সমান হচ্ছে 900 জন, মোট পরীক্ষার্থী হবে 900 জন। এ বার্ষিক 6.1/4% সরল সুদে 400 টাকা ধার দিল, বি বার্ষিক 5% সরল সুদে কত টাকা ধার দিলে প্রত্যেক বছরের শেষে দুজনে একই সুদ পাবে। তাহলে সুদের ফর্মুলা কি, PRT/100, তাহলে একই সুদ পাবে মানে সমান সমান সুদ পাবে। তাহলে এদিকে তার প্রিন্সিপাল কত আছে, 400 টাকা,
পি আর কত আছে, এটা এত পার্সেন্ট, 4 6 24, 25/4, এটা হচ্ছে আর। টাইম হচ্ছে প্রত্যেক বছর মানে 1 করে, এটা বাই 100, এটা পিআরটি বাই 100। এবার দ্বিতীয় জনের টাকাটা বের করতে হবে, প্রিন্সিপাল ধরলাম, রেট কত বলা আছে 5%, টাইম কত বলা আছে 1 বছর, এটা বাই 100। তাহলে এদিকে আমাদের এই 100 100 তো কাটাই যাবে, 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 4 100 400, তাহলে এদিকে কত হচ্ছে 100 গুণিত 25, এটা সমান কত, এদিকে পি গুণিত 5, তাহলে এই সমানের সামনাসামনি কাটা যায়, 5 5 25, তাহলে পি ইকুয়াল টু কত হবে 5 100 500, ঠিক আছে। তাহলে এখানে প্রিন্সিপাল কত টাকা, যে কত টাকা ধার দিলে প্রত্যেক বছর শেষে একই সুদ পাবে, তাহলে এখানে 500 টাকা তাকে ধার দিতে হবে, অপশান বি সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল, 25টা কোশ্চেন। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। 7কে সাবস্ক্রাইব হতে বেশি দেরি নেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।